গত ৩ জাতীয় নির্বাচনের নিয়ন্ত্রক ছিল প্রশাসন, তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টাকে হস্তান্তর। অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ, মির্জা ফখরুল না পারলে দায়িত্ব ছেড়ে দিন সরকার ও ইসিকে ডাক্তার শফিক। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গণভোট অপরিহার্য, আলী রিয়াজ সংস্কারে বাধা আমলাতন্ত্র টিআইবি। ভারতে যাওয়া ঝুঁকিপূর্ণ বলছেন আসিফ নজরুল, আইসিসি চিঠি ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যমে তুল কালাম। আসসালামু আলাইকুম। নাইমা কেয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা ছিল আওয়ামী লীগের দীর্ঘ সময় ক্ষমতা থাকার পরিকল্পনার অংশ। সন্ধ্যায় আওয়ামী লীগ আমলে 3টি জাতীয় নির্বাচনের অনিয়ম নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিচারপতি শামীম হাসনাইন। গত 3টি জাতীয় নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তে গঠিত জাতীয় তদন্ত কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তরের পর এসব কথা জানান তিনি। কমিশন প্রধান বলেন, ইসি নয়, প্রশাসনের হাতেই ছিল 3 নির্বাচন পরিচালনার ভার। গত 3টি জাতীয় নির্বাচন 3 রকম ছিল। দুর্নীতির উদ্দেশ্যে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে ইভিএম মেশিন কেনা হয় বলে জানান তিনি। বলেন, সামনের নির্বাচনগুলো সুষ্ঠু করতে 40টি সুপারিশ করেছে তদন্ত কমিটি। কমিটিকে বিতর্কিত করতে ও কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ তদন্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 2014, 2018 আর 2024-এর ইলেকশন, 3টা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে, যখন ফার্স্ট ইলেকশনটা হলো, যখন 2008 সালে আওয়ামী লীগের হলো, ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। ওই ইলেকশনের পরে অনেক যে কারণ সেগুলোর মধ্যে যাচ্ছি না, তবে আমাদের টার্মস অফ রেফারেন্সে ছিল না, কিন্তু ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করা। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক সহ 24 জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন, আর মঞ্জুর করেছে 41 জনের মনোনয়নপত্র। স্থগিত করা হয়েছে 4টি আপিল। শিউলি রায়ের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে 723 জনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এর মধ্যে জামাতের 9 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে আপিলের 3 দিনে জামায়াতের 3 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেলেও দ্বৈত নাগরিকত্বের জালে আটকে যান চট্টগ্রামের 9 আসনের জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক। অন্যদিকে যাচাই বাছাই বাদ পড়েন জাতীয় পার্টির অন্তত 35 জন প্রার্থী। 3 দিনে শুনানিতে 19 জন প্রার্থিতা ফিরে পেলেও মনোনয়নপত্র বাতিল হয় 4 জনের। আমরা টোটাল আমাদের এখনো সঠিক ডাটাটা পাইনি, তবে আমার ধারণা 40 থেকে 45 জন বাতিল হয়েছিল। আমরা আবেদন করেছি প্রায় 30 জনের মতো। তবে দল দুটির অভিযোগ, নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে, সকলের জন্য সমান আচরণ করছে না। এটার একটা সমাধান তো হইতে হবে। হ্যাঁ, কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, জাস্টিস ফর সবার জন্য সেম হলো না। বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হলেও দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ার 1% ভোটারের স্বাক্ষর সম্মিলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় অনেকের প্রার্থিতা বাতিল করছে ইসি। 10 জনের স্বাক্ষরের 9 জন ঠিক আছে, একজন ঠিক নাই বলে যেই করেছিল সেটা আমি প্রুভ করেছি, সে আমাকে স্বাক্ষর দিয়েছে, সেটা প্রমাণ দিয়েছি, আমাকে ইনশাল্লাহ বৈধ হয়েছি। এদিকে ঋণখেলাপির দায়ে খাগড়াছড়ি আসনের প্রার্থী দিনময় রোয়াজার প্রার্থিতা প্রথমে বাতিল করলেও পুনরায় ঋণের দায় মুক্তের তথ্যাদি প্রমাণ করতে পারায় প্রার্থিতা ফিরিয়ে দেয় ইসি। এছাড়াও ব্যারিস্টার শাহরিয়ার কবির অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিতভাবে চেষ্টা করছে ইসি। ভোট হচ্ছে একটা আমানত, এবং এইভাবে বিএনপির স্বতন্ত্র প্রার্থীদেরকে এইভাবে ভোট করতে না দেওয়া, এই কনস্পিরেসি, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলবে না। দেখেন, সে ভোটে যদি সে জিতবে, না জিতলে জিতবে না, এত ভয় কিসের? লোককে দেন, লোক ঠিক করুক, ভোট ইঞ্জিনিয়ারিং করেন না। ওনারা দেখছেন বলে এমন মনে হচ্ছে না, ওনারা তো খালি বলেছেন স্টেটমেন্ট না, ঋণ বিবরণী। আমি কিন্তু ঋণ বিবরণী নিয়ে আসি না, ওনারা দেন না ঋণ বিবরণী। শুনানি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু করবে 22 জানুয়ারি এবং চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন সামনে রেখে অস্ত্র উদ্ধার করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি একথা বলেন। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, শ্রমিক ইশতেহার বাস্তবায়নের মূল দায়িত্ব তাদেরকেই নিতে হবে। ইফতেখার রেজার রিপোর্ট। ঠাকুরগাঁও পৌর শহরের নিজ বাসভবনে তাঁতিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অস্ত্র উদ্ধার করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। কথা বলেন দীর্ঘদিনের প্রাপ্য পানির হিস্সা নিয়েও। এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আমাদের কমিটমেন্ট আছে, আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করব। আর রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নির্বাচনকে সামনে রেখে শ্রমিকের অধিকার নিশ্চিতকরণ, বৈষম্য দূর করা, ন্যায্য মজুরি প্রদানের লক্ষ্যে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের আয়োজনে এই সেমিনারে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও শ্রমিক সংগঠনের নেতারা। বলেন, আদর্শ ভিত্তিক শ্রমনীতি ও সরকারকে জবাবদিহিতার আওতায় আনা গেলে শ্রমিকদের বৈষম্য দূর করা সম্ভব। আমরা আশা করি যে শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য যে দাবি বা আকাঙ্ক্ষাগুলির উপস্থাপিত হয়েছে শ্রমিক ইশতেহারে, সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলির সমর্থন পাব। কেউ হয়তো এটা বাস্তবায়নের দায়িত্ব পাবেন, কেউ হয়তো সেই বাস্তবায়নে সহযোগিতা কিংবা চাপ সৃষ্টির অধিকার পাবেন। যে অবস্থানেই থাকবেন, আমরা তাদের কাছ থেকে সেই সহযোগিতাই চাই। আজকে কিন্তু এই কক্ষের শ্রমিক প্রতিনিধিদের, এবং আমি বিশ্বাস করি এখানে তারা আজীবন তারা শ্রমিক স্বার্থের জন্য তারা কাজ করে যাচ্ছে, কিন্তু পরিবর্তন কতটুকু এসেছে। আরেকজন বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন শ্রমিকের প্রতিনিধিরা সব পরিবর্তন আনতে পারবে না, যারা পলিসি মেকার সেখানে যদি শ্রমিকদের প্রতিনিধি না থাকে তাহলে পরিবর্তন কে আসবে, সেই প্রশ্নও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব সম্পদ সৃষ্টিতে উদ্যোগের পাশাপাশি সঠিক পরিকল্পনা গ্রহণ করা জরুরি বলেও মত দেন সেমিনারের বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে সরকার ও নির্বাচন কমিশনকে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশে আর কোনো বোঝাপড়া বা পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। নূর হোসেনের রিপোর্ট। সশস্ত্র বাহিনীর কয়েকশো অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিয়ে দ্বিতীয়বারের মতো মতবিনিময় সভা করল জামায়াতে ইসলামী। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সভায় দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচন নিয়ে জনগণের সন্দেহ দূর করতে হবে। জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে, কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশনকে। এখন পর্যন্ত এটি হয়নি, আমরা সবাই প্রত্যক্ষ করছি। তবে আমরা আশাবাদী থাকতে চাই এটা হবে, এবং আমরা বলতে চাই এটা করতে হবে। কেউ যদি না পারেন তা সরে যাওয়া উচিত, যে পারবে সে এসে করুক, কিন্তু আপনি দায়িত্ব নেবেন এবং করবেন না, এটি দায়িত্বের অবহেলা নয়, এটা দায়িত্বের ভায়োলেশন। নির্বাচনে কেউ কোনো মেকানিজম করার চেষ্টা করলে দেশ থেকে তাদেরকে পালাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। বোঝাপড়া কোনো অথরিটির সাথে হবে না, বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলার ভোটারদের সাথে সরাসরি। যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে, তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সজাগ থাকার কথা জানান সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। নেক্সট প্রজন্মের জন্য আমরা এমন একটি দেশ রেখে যেতে পারি যেই দেশকে দেখে সবাই সম্মান করবে,
যেই দেশের দিকে চোখ উঠিয়ে দেখবে না, সেই দেশ বানানোর জন্য কারিগর আমরা। আমাদেরকে দিয়ে এটা বানাতে হবে, আমাদেরকে এটার প্রতি লক্ষ্য রাখতে হবে, আমাদের এটার প্রতি সময় দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। হোয়াট এভার দ্যাট ইউ ক্যান ডু, ইউ হ্যাভ টু ডু ইট। গত 4টা নির্বাচন আমরা কলঙ্কিত হয়েছি, আর আমরা কলঙ্কিত হতে চাই না। আমাদের প্রত্যাশা থাকবে আমরা আস্থা নিয়ে ভোট কেন্দ্রে যাব, আমরা যাকে খুশি তাকে ভোট দিব। এর আগে জামাত আমিরের সঙ্গে সৌজন্য দেখা করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল ও চীনা রাষ্ট্রদূত। এ সময় তিনি বলেন, কোনো দেশের দিকে না ঝুঁকে সবার সঙ্গে ভালো সম্পর্ক করতে চায় জামায়াতে ইসলামী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি এবং ন্যারেটিভ সহ 4টি সংস্থার প্রাক নির্বাচনী জনমত জরিপে। কর্মক্ষম জনগোষ্ঠীর ভোটে এগিয়ে বিএনপি আর উচ্চশিক্ষিতদের সমর্থনে এগিয়ে জামায়াত ইসলামী। এই জরিপে দেশের 64 জেলা থেকে অংশ নিয়েছে মোট 22,174 জন মানুষ। জরিপ অনুযায়ী বিএনপিকে ভোট দিতে চান 34.7% ভোটার আর জামায়াত ইসলামীকে ভোট দিতে চান 33.1% ভোটার। জরিপে দেখা গেছে বিএনপির প্রতি মানুষের আস্থা মূলত পূর্বের রাজনৈতিক অভিজ্ঞতার কারণে, আর জামায়াতকে পছন্দ করার পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে সততার বিষয়টি। এছাড়া দেশের 64 জেলা থেকে অংশ নেওয়া ভোটারদের মধ্যে নারীদের ভোট তুলনামূলকভাবে বেশি পেতে পারে জামায়াতে ইসলামী। জরিপে অংশগ্রহণকারীদের বড় একটি অংশ প্রাতিষ্ঠানিক সংস্কার, দুর্নীতি দমন এবং জুলাই অভ্যুত্থানের ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে। গণভোট শুধু আগামী 5 বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজশাহী নগরীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে বিভাগীয় ইমাম সম্মেলনে এবং মেডিকেল কলেজ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তা ও সর্বস্তরের সুধীজনের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করবে, এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। এ কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে এবং নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোট দেওয়া। এর মধ্য দিয়ে ইতিবাচক ফলাফল আসে, যেটা আমরা আশা করছি, যার জন্য আমরা চেষ্টা করছি, যার জন্য আপনাদের সকলের চেষ্টা আছে। তাতে কি হবে, দেশ ভবিষ্যতে কিভাবে চলবে, দেশ পরিচালনার দিক নির্দেশনাটা আপনাদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে আসা দরকার। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার স্পষ্ট প্রতিফলন নেই বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সংস্থাটির মতে শতাধিক অধ্যাদেশ জারি করে এক ধরনের রেকর্ড গড়া হলেও এসব আইনি কাঠামোর বড় অংশে জুলাই সনদের চেতনা উপেক্ষিত হয়েছে, বরং সংস্কারের নামে পুরনো আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রবণতা দেখা যাচ্ছে, যা রাষ্ট্র সংস্কারের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে টিআইবি। বিস্তারিত ফাহাদ মোহাম্মদের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ প্রণয়নের সংস্কার বিমুখতা, এই শিরোনামে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই সময় অভিযোগ করেন, সরকার বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন ও নিজস্ব বিবেচনায় একের পর এক অধ্যাদেশ জারি করলেও অনেক ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার মৌলিক সুপারিশ উপেক্ষা করেছে। বলেন, সংস্কারের নামে এমন আইনি কাঠামো তৈরি করা হচ্ছে যা কার্যত দায়মুক্তির সুযোগ তৈরি করছে এবং পুরনো ব্যবস্থারই পুনরাবৃত্তি ঘটাচ্ছে। গণভোটের সিদ্ধান্ত ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদন সহ বাস্তবায়নের কোনো কর্মকৌশল প্রণীত হয়নি, কোনো দিক নির্দেশনা নেই, কি হচ্ছে আমরা সেটা জানি না। মুষ্টিমেয় ব্যতিক্রম ছাড়া সরকার একতরফাভাবে অংশীজনদেরকে সম্পৃক্ত না করে অধ্যাদেশ প্রণয়ন করেছে অনেক বেশিরভাগ ক্ষেত্রে। প্রায় সকল ক্ষেত্রে প্রতিরোধক মহল, বিশেষ করে আমলাতন্ত্রের প্রভাবশালী মহলের অন্তর্ঘাতমূলক অপশক্তির কাছে সরকারের নতি স্বীকারের ফলে সংস্কার লক্ষ্যভ্রষ্ট হয়েছে সরকারের হাতে।
সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক 8টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার অধ্যাদেশ বিশ্লেষণ করে বলেন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশন সহ রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কাঙ্ক্ষিত স্বাধীনতা ও জবাবদিহিতার কাঠামো নিশ্চিত করা হয়নি। বিশেষ করে দুদক সংস্কারে কিছু ইতিবাচক দিক থাকলেও দুর্নীতির মামলায় জরিমানা বা ক্ষতিপূরণের বিনিময়ে সাজা মার্জনার সুযোগ রাখা হয়েছে, যা দুর্নীতিবাজদের সুরক্ষা দেওয়ার ফাঁদ হিসেবে আখ্যায়িত করেন ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতি দমন কমিশন, দুদক, পুলিশ কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, সাইবার সুরক্ষা, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা ইত্যাদি অধ্যাদেশগুলোর প্রতিটি ক্ষেত্রে জাতীয় স্বার্থের তুলনায় আমলাতন্ত্র সহ ক্ষমতাসীনদের একচ্ছত্র ও জবাবদিহীন কর্তৃত্বের চর্চা অব্যাহত রাখার সুযোগ রাখা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। সর্বোপরি অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ডক্টর ইফতেখারুজ্জামান আরও জানান, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালনের অংশ হিসেবে টিআইবি ধারাবাহিকভাবে আইনের খসড়া পর্যালোচনা ও সুনির্দিষ্ট সুপারিশ দিয়ে আসছে। কিছু ক্ষেত্রে সেই সুপারিশ বাস্তবায়িত হওয়ায় সরকার ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেও গুরুত্বপূর্ণ অনেক খাতে যৌক্তিক প্রস্তাব উপেক্ষিত করার বিষয়টি গভীর উদ্বেগের বলেও মন্তব্য করেন তিনি। সম্পূর্ণভাবে একমত। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের এক চিঠি সংক্রান্ত বক্তব্য দিয়ে রীতিমতো তুল কালাম হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে। ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে আইসিসি নিরাপত্তা বিভাগের দেওয়া চিঠিকে ঘিরে তৈরি হয়েছে এই বিতর্ক। তবে বিসিবি বলছে এটি আইসিসির আনুষ্ঠানিক চিঠি নয়। আরও জানাচ্ছেন কুশলী আসির। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্যে ক্রিকেটের আন্তর্জাতিক মণ্ডলেও লেগেছে বিতর্কের ছোঁয়া। সোমবার সন্ধ্যায় ভারতের সংবাদ মাধ্যম পিটিআই আইসিসির এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, আসিফ নজরুলের মন্তব্য ঠিক নয়। ঘটনার শুরু বিকেলের দিকে যখন ক্রীড়া উপদেষ্টা এক অনুষ্ঠানে আইসিসি নিরাপত্তা বিভাগ থেকে চিঠি এসেছে এই মর্মে 3টি পয়েন্ট গণমাধ্যমের কাছে তুলে ধরেন। যুক্তিগুলো পুরোপুরি বাংলাদেশের স্বার্থবিরোধী এটি উল্লেখ করে আবারও ভারতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অনড় থাকার কথা জানান আসিফ। চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে, আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। এই ঘটনার পর পুরো ক্রিকেট দুনিয়ায় শুরু হয় সমালোচনা তীব্রতা বেড়ে যাওয়ার পর বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, চিঠির বক্তব্য অভ্যন্তরীণ। সেই হিসেবে ক্রীড়া উপদেষ্টার বক্তব্য ওই চিঠি ভিত্তি করেই। আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড, ন্যাশনাল একটা অথরিটি, তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কি আছে আইসিসির সামনে? বুঝলাম না। গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিবও এই সংক্রান্ত পোস্ট দিয়ে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করেছেন। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সদস্যরা। সোমবার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়েবাড়িতে যাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 20 জন। উপজেলার ধরমণ্ডল গ্রামে সংঘর্ষ হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে জিতু মিয়া ও রমজান মিয়ার গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। সোমবার একটি বিয়ের অনুষ্ঠানে যান জিতু মিয়া। এতে প্রতিপক্ষের লোকজন আপত্তি জানায়। বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন জিতু। পরে হাসপাতালে মারা যান তিনি। অন্যদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় রায়হান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের।
নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। আনুষ্ঠানিক প্রচার শুরুর বেশ কয়েকদিন বাকি থাকলেও নানান কৌশলে প্রার্থীরা ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা দিচ্ছে নানা প্রতিশ্রুতি। ভোটাররাও পছন্দের প্রার্থী বাছাইয়ে তিস্তাপাড়ের জেলা লালমনিরহাটে নানা সমস্যা আর উন্নয়নের কাজ করবেন এমন প্রার্থীকে বেছে নেওয়ার চিন্তা করছেন। এবারের নির্বাচনে জেলার 3টি আসনেই মূলত বিএনপির সাথে জামায়াতে ইসলামীর প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। তবে একটি আসনে সদ্য নিবন্ধন পাওয়া জনতার দল শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। 5টি উপজেলা আর 2টি পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট জেলার এক পাশ দিয়ে বয়ে গেছে আলোচিত নদী তিস্তা, অপর প্রান্তে জেলা জুড়ে ভারতীয় সীমান্ত। জেলার দুঃখ হিসেবে পরিচিত তিস্তা নদীর বাঁধ নির্মাণ কিংবা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল বিভিন্ন সরকার যায়, সরকার আসে, কিন্তু এখন পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। ফলে বিস্তীর্ণ এলাকার নদী পাড়ের মানুষ বন্যায় কিংবা নদী ভাঙনে যেমন নিঃস্ব হন, তেমনি শুষ্ক মৌসুমে পানির অভাবে করতে পারেন না চাষাবাদ। ফলে এবারের নির্বাচনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি উঠে আসছে জোরে সোরেই। লালমনিরহাটের মেন সমস্যা হচ্ছে যে তিস্তা নদী বৃষ্টি টেষ্টি হইলে নদী তলায় যায়, ওখানের বাসিন্দাদের অনেক সমস্যা হয়, ঘর বাড়ি ভেঙে যায়। তাতে আমরা এমন একটা নেতা চাই যে আমাদের মানে ওই বিষয়টা দেখবে। যে সরকার আসবে সেই সরকারের কাছে আমাদের দাবি একটাই, যে বর্ডারের মধ্যে যদি আমাদের কোনো ক্ষয়ক্ষতি বা হুরহ্যামগাম না হয়, আমরা শান্তিতে বসবাস করতে চাই। যে সরকার আমাদের কৃষকের প্রতি ন্যায্য মূল্য দেবে, দাম বেশি ভালো দেবে, সার বীজ ভালো পাবো, সেই সরকার আমরা চাই। আর অন্য এমপির মতো যেন না হয় যে ভোট নেওয়ার পর আর এলাকার মধ্যে ঢুকে না। পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট 1 আসনে বিএনপি প্রার্থী হাসান রাজী প্রধানের শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ারুল ইসলাম রাজু, আছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙাও। কালীগঞ্জ আদিতমারী উপজেলা নিয়ে লালমনিরহাট 2 আসনে বিএনপির প্রার্থী রোকনউদ্দিন বাবুল, জামায়াতের ফিরোজ হায়দার লাবলু এবং সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল রয়েছেন ভোটের মাঠে। আর সদর উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট 3 আসনে রয়েছেন বিএনপির প্রার্থী আসাদুল হাবিব দুলু, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াত ইসলামীর প্রার্থী আবু তাহেরের। আমরা আশা করি নির্বাচন সমাগত নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ম্যান্ডেট পেয়ে গেলে, আমি তিস্তা পরের সন্তান, এই দাবি তো আমি উচ্চারিত করেছি জনগণকে নিয়ে, এই দাবি আমি অব্যাহত রাখবো এবং আমি 100% আশাবাদী যে এই তিস্তা মহাপরিকল্পনা বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে কাজ শুরু করা হবে। মানুষ পরিবর্তন চায়। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সকল দলের সরকার দেখেছে, এমপি দেখেছে, তারা এখন পরিবর্তন চায়। জামাতের দিকেই তারা এগিয়ে আসতেছে। আমরা বিশ্বাস করি আমাদেরকে তারা গ্রহণ করবে। এখানে কর্মসংস্থানের যথেষ্ট অভাব আছে। এখানে অবকাঠামো, যোগাযোগের অবকাঠামো খুবই দুর্বল। আমি বিভিন্ন ইউনিয়নে গেছি, রাস্তাঘাট কোনো জায়গায় এত খারাপ যে সেখানে সাইকেল, বাইসাইকেল বা যে মানে পায়ে হেঁটে যাবে সেরকম পরিস্থিতি অনেক ইউনিয়নে নাই। এটা নিয়ে কাজ করতে চাই। লালমনিরহাটের 3টি আসনে মোট ভোটার 11,44,496 জন। বিগত সরকারের সময় বেশিরভাগ ভোটার ভোট দিতে না পারলেও এবার তারা পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন, যারা প্রকৃতপক্ষেই জেলার উন্নয়নে কাজ করবেন। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চলতি অর্থবছরের জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 30,000 কোটি টাকা কমিয়ে 2,08,000 কোটি টাকা নির্ধারণ করেছে সরকার। প্রকল্প বাস্তবায়নে ধীর গতি ও অর্থব্যয় সাশ্রয়ী হতেই এডিপির আকার কমানো হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে এসব কথা জানান তিনি। সরকারের নতুন ক্রয় নীতির সুফল মিলছে জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, উন্নয়ন প্রকল্পের গুণগত মান বাড়লেও তদারকির নানা শর্ত জুড়ে দেওয়ার কারণে সঠিক সময়ে বাস্তবায়ন শেষ হয়নি। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগের স্থবিরতা কাটছে না। সরকার অযথা ঋণ নেওয়ার পক্ষে নয় উল্লেখ করে তিনি আরও বলেন, দেশি বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হয় এমন প্রকল্পে ঋণ নেওয়া যেতে পারে। বিনিয়োগের গতি ফেরাতে সুদের হার কমানোরও তাগিদ দেন পরিকল্পনা উপদেষ্টা। প্রবাসের খবর।
সৌদি আরব তাবুক আব্দুর রহমান সমর্থন গোষ্ঠীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোক সভা এবং দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। সৌদি আরব তাবুক এনটিভি প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, শোকসভায় সভাপতিত্ব করেন তাবুক প্রাদেশিক বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল আলম। সাধারণ সম্পাদক জুয়েল খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফয়সাল আহমেদ, মোন্নাফ গাজী, মঞ্জুরুল হক, মহিউদ্দিন গাজী সহ নেতারা। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রাশেদুল আমিন। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। ফুটবল সাফ চ্যাম্পিয়নশিপে আগামী আসরের আয়োজক হতে পারে বাংলাদেশ। ফুটবলকে ছড়িয়ে দিতে ঢাকার বাইরে আরও 2টি ভেন্যুতে প্রতিযোগিতার ম্যাচ আয়োজন করতে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এমনটাই জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। সাফ নর্মাল ফুটবলের মেন্স টুর্নামেন্টটা মোস্ট প্রবলি বাংলাদেশ হোস্ট করবে। আমরা উইন্ডো নিয়েও এখন একটু বিবেচনা করছি, বাট আমরা যদি সাফ হোস্ট করতে চাই তাহলে আমাদের নিজস্ব ভিশন হলো আমরা পুরো বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দিতে চাই। সেখানে আমরা চাবো অ্যাটলিস্ট 3টা ভেন্যু যেন আমরা ব্যবহার করতে পারি, মানে ঢাকা ইনক্লুড বা ঢাকার বাইরে 2টা ভেন্যু নিয়ে। তাই আমি মনে করি যে সাফটা আসলে জমজমাট হবে, আর আমরা হোস্ট হিসাবে দেখাতে পারবো যে আমরা একটা ভালো টুর্নামেন্ট হোস্ট করতে পারি। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। গত 3 জাতীয় নির্বাচনের নিয়ন্ত্রক ছিল প্রশাসন, তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টাকে হস্তান্তর। অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ, মির্জা ফখরুল, না পারলে দায়িত্ব ছেড়ে দিন সরকার ও ইসিকে ডাক্তার শফিক। গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য গণভোট অপরিহার্য, আলী রিয়াজ, সংস্কারে বাধা আমলাতন্ত্র টিআইবি। এবং ভারতে যাওয়া ঝুঁকিপূর্ণ বলছেন আসিফ নজরুল, আইসিসির চিঠি ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যমে তুলকালাম। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।